এই সবাই একটু মনোযোগ দেন, যার যার ইয়াগুলো অফ করে দেন, মনিটরগুলো অফ করে দেন। আচ্ছা, আমরা এখানে হোম বাটনের একটা জিনিস আগে দেখি, যে এন্টার দিলে আমরা মনে করেন নতুন একটা পেজে যাব, ঠিক আছে? আমরা একটা নতুন পেজে গেলে আমরা কি দিচ্ছি এখানে, কতগুলো এন্টার দিতে 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 একেবারে আপনার লাস্ট পর্যন্ত গেলে তারপর আরেকটা পেজে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখেন, আমি এখানে কিছু একটা লেখা লিখলাম, এখন এই লেখাটা এখানে লিখলাম, তো আমি এই পেজ থেকে এই পেজে আসছি কিভাবে, এন্টার দিয়ে দিয়ে, মানে এন্টার দিয়ে এক লাইন লিখলাম, দুই লাইন লিখলাম, এবার লাইন লিখতে 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 একদম এখানে এসে কি করলাম, লিখতে মানে এখানে একদম লিখতে লিখতে একদম জায়গা যেহেতু নেই, তাহলে নিচেরটা কই চলে গেছে, দ্বিতীয় পেজে চলে গেছে। এখন এইভাবে লিখলে অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যে মনে করেন আমি এখানে এটা ডিলিট করে দিলাম, এই পেজে আমি নতুন একটা লেখা লিখতেছি, নতুন একটা লেখা আমি এখানে লিখবো, যেমন দেখেন এখানে নতুন একটা লেখা লিখলাম, লেখার পরে ওইটা যতই লেখাটা বাড়তেছে নিচে ওই যে ডান পাশের পেজে যে লেখাটা আছে ওইটা নিচের দিকে চলে যাচ্ছে না? তাহলে এটা একটা অসুবিধা না? মনে করেন আমি একটা লেখা একটু পর্যন্ত লিখলাম আর কি, একটা পেজে আমি এতটুকু পর্যন্ত কিছু লেখা লিখলাম, কারণ আমি চাচ্ছি যে এই অবস্থায় তারপরে পেজে চলে যাবে, ঠিক আছে? তো আমি যদি এন্টার দিয়ে যাই, এন্টার দিয়ে গিয়ে যদি এখানে যাই, এখানে কিছু নতুন লেখা লিখি, তারপর যদি কোনো কারণে আবার এখানে আবার লেখার দরকার হচ্ছে, তখন যদি আমি আবার এখানে লেখা লিখি, তাহলে দেখা যাচ্ছে যে ওই পেজেরগুলো কি হচ্ছে, সরে যাচ্ছে। তাহলে এই কাজটা দূর করার জন্য আমি কি করব, এখান থেকে একটা পেজ ব্রেক দিবেন। পেজ ব্রেক দিবেন যে কি দিয়ে, কন্ট্রোল এন্টার দিয়ে। এখান থেকে মনে করেন আমি একটা কন্ট্রোল এন্টার দিলাম, মানে কি লেখা আছে, কি লেখা আসছে, পেজ ব্রেক। এই লেখাটা আপনি এই যে উপরে যে এন্টার একটা চিহ্ন আছে, শো অথবা হিডেন এরকম একটা চিহ্ন আছে না, এটা দিলে আপনি পেজ ব্রেক লেখাটা দেখবেন, এটা না দিলে কিছু দেখবেন না কিন্তু, ঠিক আছে? আমি আসলে এখানে কি ইউজ করছি, এই দেখেন আমি কার্সরটা যদি এদিক থেকে আসতে থাকি, কার্সরটাকে এদিকে আনলাম, আনার পরে এখানে আসার পরে কার্সরটা কই চলে যায় দেখেন, কোথায় চলে গেছে, এখানে চলে গেছে না? খেয়াল করছেন? এই দেখেন আমি এটুকু পর্যন্ত দিলাম, এই এন্টারটাও ডিলিট করে দিই, ঠিক এই জায়গায় গিয়ে আমি একটা কন্ট্রোল এন্টার দিব, তার মানে কি এই জায়গায় আমি একটা কি দিলাম, পেজ ব্রেক দিছি। এখানে কার্সরটা এখানের পর আপনি ওই যে আপ ডাউন কি দিয়ে কার্সরটাকে ডানা বামে করান, করার পরে দেখবেন যে আমি যদি এটা নিচে যেতে চাই, তাহলে দেখবেন যে এটা পাশের পেজে চলে যাচ্ছে। তাহলে কোথায় চলে গেছে, পাশের পেজ। এখানে আমি একটা কোনো একটা লেখা লিখলাম, ঠিক আছে? তাহলে এই পেজ ব্রেক এটা দেওয়ার সুবিধা কি, এখানে কোনো এন্টার বাটন দেখাচ্ছে নিচে, দেখেন দেখাচ্ছে না। এখন যদি আমি উপরে এখানে কোনো কিছু নতুন লেখাও লিখি, তাহলে দেখেন যতক্ষণ পেজটা পুরাবে না অতক্ষণ ওই ডান পাশের পেজের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বুঝতে ডানের লেখাগুলো কি পাল্টাচ্ছে না। তো সেরকম আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে যখন একটা নতুন পেজ নিতে যাব, ঠিক আছে? মনে করেন আমি 10টা পেজ দিব, তাহলে কন্ট্রোল কি দিয়ে নেবেন, কন্ট্রোল এন্টার দিলে দেখেন প্রত্যেকটা একটা নতুন পেজ তৈরি হবে, মানে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এখানে কিন্তু এখনো লেখা লিখি নেই কিছু, এখানেও কিছু লিখি না, আমি কিন্তু এন্টার দিয়ে যাই নাই। এন্টার দিয়ে গেলে কি হবে, অসুবিধা হবে, এক পেজে লিখলে সব পেজে লেখাগুলো নড়ে যাবে, বুঝতে পারছেন? পেজ ব্রেক দিয়ে যখন যাবেন, কন্ট্রোল এন্টার দিয়ে মনে করেন এই পেজ থেকে কন্ট্রোল এন্টার দিলাম, তাহলে এই যে এন্টার বাটনটা দেন, দেখেন এইখান থেকে কি হয়েছে, পেজ ব্রেক হয়েছে, মানে এই পেজে চলে গেছে। তারপরে কন্ট্রোল এন্টার দেন, যতগুলো পেজ ব্রেক দিবেন ততগুলো নতুন নতুন কি হবে, পেজ হবে। এখন আপনি প্রতিটা পেজ আলাদা আলাদা লিখলে আপনার ওই পেজগুলোতে কি হবে না, কোনো সমস্যা হবে না। বুঝা গেছে? এখন মনে করেন আমি একটা নতুন পেজ নিলাম, 3টা পেজ নিলাম, সবাই একটু খেয়াল করেন, আমি এখানে 3টা পেজ নিলাম। আমি চাচ্ছি যে মনে করেন আমি একটা লেকচার শিটের ডিজাইন করতেছি, ঠিক আছে? আমি চাচ্ছি যে এখানে একটা
একটা কাভার পেজ নিব, যে পেজটা উপরে উপরে প্রথম পেজ হবে। ঠিক আছে, প্রথম পেজ তো আমরা যে কোনো একটা দরখাস্ত নিলে এটা একটা পেজ, কিন্তু এখানে যে কাভার পেজ বলতেছে এটা কি? কাভার পেজ হচ্ছে যে কোনো একটা ফাইলের প্রথম পেজ, প্রথম পেজটার ডিজাইন একটু ভিন্ন হয় না? মনে করেন আপনাদের লেকচার শিটগুলো দেখিয়েন, উপরে কাভার পেজের ডিজাইন একরকম, ভিতরের গুলো সব অন্যরকম না? তাহলে কাভার পেজ এটা আলাদা করে নিতে পারবেন আপনি। ইনসার্ট দিয়ে কাভার পেজে গেলে এখানে অনেক ধরনের কাভার পেজ আছে, আপনি চাইলে যে কোনো একটা কাভার পেজ এখান থেকে কি করতে পারবেন, সেটিং করে নিতে পারবেন। আচ্ছা, এগুলো কোত্থেকে আসছে এই জিনিসগুলো? এগুলি ইনসার্টের যে বিভিন্ন শেপ আছে না, এগুলো দিয়ে ওরা বানাইছে, মানে আপনাকে আপনার জন্য কিছু রেডিমেড এখানে তৈরি করে রাখছে কাভার পেজ। কাভার পেজ চাইলে আপনি নিজেও বানাতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে দেখেন আমি এটা ক্লিক করলাম, একটা কাভার পেজ এখানে কি হলো, তৈরি হয়েছে। এখানে এটা বলছে, এখানে আপনি ইয়ার দিতে পারেন, এখানে কিছু লেখা দিতে পারেন, কোম্পানি নেম, হ্যাঁ, এখানে ইউজার আপনার নাম দিতে পারেন, এখানে কি ডকুমেন্ট টাইটেল দিতে পারেন। তাহলে এটা একটা কি, এটা একটা কি হলো কাভার পেজ না? এই দুটোটা পেজ, এগুলো পেজ। মনে করেন আমি এখানে এখানে কিছু লেখা লিখলাম, তাহলে এই তিনটা পৃষ্ঠা হচ্ছে আমার এমনি পৃষ্ঠা, আর এটা হচ্ছে কি কাভার পেজ, মানে প্রথম পেজটা। এই মানে আপনি কোনো একটা ডকুমেন্টের কাজ করার পরে যদিও ওই ডকুমেন্টটাতে একটা কাভার পেজ দিতে ইচ্ছা হয়, তখন আপনি ইনসার্টে গিয়ে কি করবেন, কাভার পেজ দিবেন, এটা কাভার পেজটা কি হবে, তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনি কাভার পেজের মধ্যে পুরোটাতে ক্লিক করে ডিলিট মেরে দেন, এটা চলে যাবে, পুরোটা সিলেক্ট করে। বুঝা গেছে? তারপর হচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজ, বুঝি নাই, নিজে বানাইতে চাইলে এই পেজের মধ্যে একটা ইয়া দেন, এই পেজে একটা পেজ ব্রেক দেন, কন্ট্রোল এন্টার। তারপরে এটা একটা স্বতন্ত্র পেজ হয়ে গেছে না এখন? এই পেজের মধ্যে আপনি ইনসার্ট থেকে এখানে বিভিন্ন শেপ আনবেন, এগুলো আগে দেখাই ফেলি, তারপর বুঝবেন। ঠিক আছে, মনে করেন আমি এই পেজের পরে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিব। মনে করেন এই দুইটা পেজ তো লিখে ফেলছি, লেখার পর আমি চাচ্ছি যে আরেকটা পেজ নিব এটার মাঝখান দিয়ে। ঠিক আছে, এটা আসলে কন্ট্রোল এন্টার দিলেও হয়ে যায়, কন্ট্রোল এন্টার দিলেও এখানে একটা পেজ হয়ে যাচ্ছে। দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে না এটা? অথবা এই কাজটা এখান থেকে করা যায়, ব্ল্যাঙ্ক পেজে গেলে দেখেন নতুন নতুন ব্ল্যাঙ্ক পেজ আসবে। এই দেখেন এটাতে কার্সর আছে, তো আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, তাহলে তারপর আরেকটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে না? মানে আমি নতুন ব্ল্যাঙ্ক পেজকে ইনসার্ট করব। দেখেন এটার মাঝখানে এটাতে কার্সর রেখে যদি ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করি, তাহলে তারপরে এটার পরে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে আমি ডিলিট করে দিই সব। এখন দেখেন তারপর আছে যে পেজ ব্রেক, এটা আমরা কন্ট্রোল এন্টার দিয়ে করছি পেজ ব্রেকের কাজটা। মানে একটা পেজ আমি লিখতে লিখতে যে জায়গায় স্টপ করব, সেই জায়গা থেকে কোনো এন্টার বাটন না দিয়ে তারপর পৃষ্ঠে যাওয়া। লিখতে লিখতে একটা লেখা লিখতে লিখতে একটু পর্যন্ত আসলাম, আমি চাচ্ছি যে এই পেজে আর কোনো লেখা হবে না, এতটুকু হবে, তারপর অন্য পেজে যাব। এন্টার দিয়ে দেওয়াটাও একটা কি, একটা মানে একটা বাটন আপনি টিপছেন না, এন্টারের জন্য তো একটা জায়গা বরাদ্দ আছে এখানে। ঠিক আছে না? কিন্তু আপনি চাচ্ছেন যে এই পেজটা বাকি জায়গায় কিছু হবে না, তখন আপনি কি করবেন, কন্ট্রোল এন্টার দিবেন, মানে এখানে পেজ ব্রেক ইউজ করবেন। পেজ ব্রেক ইউজ করলে ওই অবস্থা থেকে কার্সরটা এখানে নিচে আর দেখাবে না। দেখেন এখানে ক্লিক করলে কার্সর দেখাচ্ছে কোথায়, উপরে। তার মানে এখান থেকে পেজ ব্রেক হয়ে এখানে চলে আসছে, মানে এই পেজটা এখান থেকে ব্রেক, এটার নিচে আর কোনো কিছু আপাতত নাই। আপনি নতুন লিখতে চাইলে আবার এখান থেকে লেখা শুরু করেন। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তারপর আসেন আমরা কাজের সুবিধাতে অনেক সময় আমরা ট্যাবল ইউজ করি। একটা সিভি লেখার সময় আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আমরা কি করি, একটা ট্যাবলে ইনসার্ট করে দিই। ঠিক আছে, মনে করেন এখানে লিখলাম ঠিক আছে, লেখার পরে আমি চাচ্ছি যে এখানে একটা কি দিব, ট্যাবল দিব। তাহলে ট্যাবলটা কোত্থেকে দিব? এখানে ইনসার্ট অপশনে গিয়ে ট্যাবল আছে, ট্যাবলের মধ্যে উপরে এখানে কিছু ঘর দেওয়া আছে। এগুলো হচ্ছে যে কি, আপনি এখান থেকে দেখে দেখে বাম পাশে আপনি দেখতেছেন যে কয়টা ঘর হচ্ছে, কয়টা রো হচ্ছে, আপনি জাস্ট কার্সরটা ওদিক দিয়ে নিয়ে গেলেই হবে। এখানে নতুন এখানে টিপ টিপ দিতে হবে না। যখন মনে করেন আপনি আপাতত দেখতেছেন এরকম, যখন আপনি টিপ দিয়ে এটাকে এভাবে করবেন,
টিপ দিয়ে যখন এটাকে আপনি ড্র করবেন, অতটুকুতে ছেড়ে দিলে যতটা ড্র করছেন অতটা কি ঘর রো কলাম হয়ে যাবে। অথবা আমরা যদি ইনসার্টে গিয়ে আপনার ট্যাবলে যাই, ট্যাবলে যাওয়ার পরে নিচে কি আছে, ইনসার্ট ট্যাবল আছে, এই একটা টুল আসবে নতুন, এই টুলের মধ্যে আপনি রো কলাম এগুলো কি করতে পারবেন, নিজের মতো করে সেট করে দিতে পারবেন। মনে করেন আমার 5টা রো, মানে তো বুঝেন রো কোনগুলো, লম্বা লম্বা যেগুলো উপর, আচ্ছা ওইটা কলাম, লম্বা লম্বাটা কলাম, আর পাশাপাশিটা কি রো। মনে করেন আমি একটা পেজ নিব যেটাতে 5টা কলাম থাকবে, 2টা বা 3টা রো দিলাম, দেখেন তাহলে 1 2 3 4 5 কলাম হয়েছে, আর রো হয়েছে কয়টা, 3টা, 1 2 3। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, টেবল আর কিছু আছে, হ্যাঁ দেখাচ্ছি সব দেখাচ্ছি। এখন একটা বিষয় খেয়াল করেন, টেবলটা কেন বড় দেখাচ্ছে, টেবলটাকে কেন বড় দেখাচ্ছে। আমি যদি কন্ট্রোল পি দিই, এখানে কি টেবলটা বড় দেখাচ্ছে? এটা তো অবশ্যই পেজের ভিতরেই আছে। এখন এটাকে কেন বড় দেখাচ্ছে, আমি যদি একটা লেখা, আমি এরকম একটা মার্জিন দিলাম আর কি, ঠিক আছে, একটা পেজের মধ্যে একটা মার্জিন ইউজ করলাম, কিন্তু আমি একটা মার্জিনটা দিছি তো আমি লেখার জন্য, আমি তো এখানে মার্জিনটা ডাইরেক্ট ড্র করে দিই না, আমরা খাতাতে তো মার্জিনটা ড্র করে দিই, ঠিক আছে না, কিন্তু এখানে আমি মার্জিনটাকে ড্র করতেছি, এখানে মার্জিনটা হচ্ছে জাস্ট এটা একটা অবাস্তব একটা লাইন, এটা কিন্তু প্রিন্ট আকারে দেখা যাবে না, এই লাইনটা হচ্ছে যে একটা অবাস্তব লাইন। তো আমি অবাস্তব লাইনটা কার জন্য দিছি, টেক্সট লেখার জন্য। মনে করেন এখান থেকে টেক্সট লেখা শুরু হবে, যে এই লাইনটা থেকে লাইনের বাইরে যাবে না। তো যদি থিওরিটা এমন হয় যে টেক্সটটা এই লাইন থেকে শুরু হবে, তখন আমি যদি টেক্সটের বাইরে একটা বক্স দিতে যাই, তাহলে এটাকে লাইনের উপরে দিবেন নাকি না একটু বড় করে দিবেন, একটু পাস করে দিবেন না। মনে করেন আমি চাচ্ছি যে টেক্সট লেখাটা চারিদিকে একটা বাউন্ডারি দিব, তাহলে এটাকে এভাবে গা ঘেঁষে দিব এটা না, হ্যাঁ, তাহলে এটা থেকে একটু বড় করে দিব না। সেই জন্য টেবলটা মার্জিন লাইন থেকে একটু বড় দেখাচ্ছে। কিন্তু আপনি যদি চান যে না আরো ছোট করবেন, তাহলে দেখেন আমরা টেবলটাকে ক্লিক করলাম, টেবলটা ক্লিক করার পরে উপরে এখানে টেবল টুল নামের একটা টুলস আসছে, এটা দেখেন আপনি টেক্সটে ক্লিক করলে কিন্তু উপরে কোনো টুল নাই, আছে এখানে কিছু টুল দেখাচ্ছে না। আমি টেবলে যখন কার্সরটা নিয়ে গেলাম, এখানে উপরে টুলস দেখাচ্ছে, একটার নাম দিচ্ছে ডিজাইন আর একটার নাম দিচ্ছে কি লেআউট। আমি ডিজাইনে যাই, ডিজাইনে যখন যাবেন এখানে কিছু কি আছে, টেবলের স্টাইল আছে, এই স্টাইলগুলো থেকে আপনি টেবল দেখেন, এটা ক্লিক করলাম, টেবলগুলো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বুঝা গেছে। অথবা আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এগুলোকে কালার দিতে পারেন। মনে করেন এই 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 বক্সে কার্সরটা আছে, এই বক্সের কালার স্পেশালি অন্যটা করে দিতে পারেন, ঠিক আছে। বর্ডারের কালার আপনি চাইলে এই বক্সে চাইলে আপনি, এখন এটাতে কোনো বর্ডার আছে দেখেন, একটু জুম দিয়ে দেখেন, এটাতে বর্ডার থাকলে ওগুলো সাদা টাইপের, তাহলে আমি চাইলে এখানে একটা লাস্টের দিক দিয়ে দেখেন একটা আছে ইরেজার টুল, আর একটা আছে ড্র টেবল। এগুলোর কাজ কি, ড্র টেবলে যখন আপনি ক্লিক করবেন, আপনি চাচ্ছেন যে এই একটা ঘরের ভিতরে আরেকটা ঘর, মনে করেন আমি এটাকে এভাবে করে মাঝখানে করে একটা 2টা দাগ দিব, ঠিক আছে, দেখেন মাঝখানে করে দাগ দিলে এটাতে কার্সরটা নিয়ে গেলাম, একটু আমি লেআউটটা নরমাল করে দিই, এটাকে ড্র টেবল দিয়ে আমি একটা এখান থেকে কোনাগুলো একটা দাগ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এই ঘরটা 2 ভাগে ভাগ হলো না, মনে করেন আমার এখানে ঘর 2টা বাড়ানো লাগতেছে, এখানে করে টান দিলাম, তারপরে এখানে আরেকটা ঘর বানানো লাগতেছে, এভাবে টান দিলাম, এখানে একটা ঘর বানানো লাগতেছে, এভাবে টান দিলাম, তারপরে এখানে আরো একটা রো বানানো লাগতেছে, কলাম বানানো লাগতেছে, এইভাবে কলাম বানানো লাগতেছে। তাইলে আমরা ড্র টেবল দিয়ে আপনি কি করবেন, মানে নতুন নতুন লাইন, একটা টেবল আপনি এঁকে ফেলছেন, আঁকার পরে এখানে ভিতরে আরো একটা দাগ দরকার হচ্ছে, ঠিক আছে। তখন এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখন এই যে ড্র টেবল করবেন, ড্র টেবলের পাশে এখানে কিছু টুল আছে না,
এখানে কিছু লাইন দেখা যাচ্ছে না, আপনি বর্ডারটা কিভাবে দিবেন। আমি যদি এই লাইনটা এভাবে ক্লিক করে এখানে কালারটা যদি চেঞ্জ করে দিই, মনে করেন লাল একটা কালার দিলাম, এটাকে দুই করে দিলাম। পিটি মানে এটা কি পয়েন্ট, মানে 2 পয়েন্ট, দাগটা হবে 2 পয়েন্ট। তাহলে দেখেন এটা ড্র করে এখান থেকে এই লাইনটাকে আমি এভাবে ড্র করে দিই, তাহলে কি হলো, ওই লাইনটা লাল হয়ে গেল না। মানে এখান থেকে যেটা আমি সিলেক্ট করছিলাম সেটাকে আমি কি করতে পারবো, এবার ড্র করতে পারবো। বুঝা গেছে? তারপরে হ্যাঁ, এই তো দেখাচ্ছি। ড্র টেবলে নিবেন, ড্র টেবলে নিয়ে এখান থেকে যে ধরনের লাইন আপনার ড্র করতে ইচ্ছা হয় ওই ধরনের লাইনে আপনি ক্লিক করবেন। মনে করেন আমি এই লাইনটা ড্র করব, এটা কতটুকু মোটা দিবেন, কতটুকু মোটা বা চিকন দিবেন, এই মনে করেন আমি 1 পয়েন্ট দিলাম। তারপরে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন, ব্লু কালার। এই যে ড্র টেবলে যাবেন, যাওয়ার পরে এখানে মনে করেন আমি এই দিকে ড্র করে দিলাম, তাহলে এই লাইনটা এরকম হয়ে গেল না? ঠিক আছে। আর ইরেজার টুলের কাজ কি, একটা লাইন যদি বাড়তি আগে মনে হয় এটা ডিলিট করে দিব, ডিলিট, এখানে জাস্ট ক্লিক করবেন ডিলিট। আর এভাবে টেনে ক্লিক করলে দেখেন যা যা আছে সব কি ডিলিট হয়ে যাবে। মানে এই দুইটা ডিলিট করে দেন, ডিলিট। ঠিক আছে। আচ্ছা, আবার এটাকে আনসিলেক্ট করার জন্য এই জায়গায় আরেকটা ক্লিক করবেন, তাহলে আবার কার্সর চলে আসবে। ঠিক আছে। সিলেক্ট করলে এটা ওই অবস্থায় থাকবে, আবার আনসিলেক্ট করলে কি হবে, এই অবস্থায় হবে। এখন আপনি চাচ্ছেন যে এই বক্স, এটাকে যে বক্স আমি কার্সর রাখছি সেই বক্সে কোনো বর্ডার থাকবে না, তাহলে এখান থেকে গিয়ে নো বর্ডার দেন। তাহলে দেখেন ওই বক্সে কি বর্ডারগুলো চলে গেছে। এখানে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা ডিজাইন টুলের মধ্যে? এই এতটুকু বুঝলে হচ্ছে আপাতত। কারণ আমি চাচ্ছি যে টেবলটার দুই পাশে আমি চাচ্ছি টেবলটাকে আর একটু ছোট করবো। দেখেন টেবলটা যখন নিলাম উপরে, এখানে কিছু ঘর চলে আসছে না, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, মানে প্রতিটা কলাম রো ভার্টিক্যাল লাইনের বরাবর সোজা সোজা এখানে কি আসছে, কিছু ঘর আসছে। এখন আপনি সোজা করতে চাইলে এই দিক থেকেও ছোট করতে পারবেন, অথবা এই ঘরের উপরে, এই দাগগুলোর উপরে যখন আপনি কার্সর নিয়ে যাবেন দাগগুলোর আকৃতি কি হবে, চেঞ্জ হবে। দেখেন এখানে এই কার্সরটা আরেক রকম হয়ে গেছে না, এটা জাস্ট ধরে এভাবে টেনে দেন, এটা ধরে এভাবে টেনে দেন, কি হয়েছে, বক্সগুলো ছোট হয়ে গেছে। আর এই যে বক্সগুলোর ভিতরের সাইজ বড় ছোট কি দিয়ে করবেন বুঝছেন? ভিতরের সাইজটা বড় ছোট করবেন কিভাবে? ভিতরের সাইজটা নির্ভর করবে যে ফন্টের উপরে, আপনি যত বড় ফন্ট দিবেন ভিতরের তত বড় সাইজ হবে। মনে করেন আমি উপরে এখানে জাস্ট এখানে লিখলাম ইয়ার সিরিয়াল নাম্বার, ঠিক আছে না, দেখেন হ্যাঁ অটোই হবে। এখানে সাবজেক্ট দিলাম, এখানে বোর্ড দিলাম, এখানে অন্য কিছু দিলাম, এভাবে দিলাম। এখানে একটা লিখলাম এসএসসি, ঠিক আছে, এভাবে লিখলেন। এখানে এইচএসসি লিখলেন, ঠিক আছে। এখন মনে করেন এটা একটু বড় দেখাচ্ছে না, এটাকে ছোট করবেন কিভাবে, এভাবে টেনে এখান থেকে ছোট করে দিবেন। এখন আমি এসএসসি এটাকে ধরে আপনি যদি ফ্রন্টটাকে বাড়াতে থাকেন, ঠিক আছে, কন্ট্রোল শিফট ধরে সেকেন্ড ব্র্যাকেট দিতে থাকলাম, তাহলে কি হচ্ছে, ঘরের সাইজটা বড় হচ্ছে না, এটা অটো বড় হবে। ছোট করলে অটো ওই যে প্রথমে যে এরকম ছোট ছিল তার বেশি আর ছোট হবে না। আপনি ম্যানুয়ালি যতটুকু ছোট করছিলেন তার বেশি আর ছোট হবে না, ও অটোমেটিক যতটুকু বড় হয়েছিল ওইটা কি হয়ে যাবে, ব্যাক হয়ে যাবে। বুঝা গেছে? তারপর আসেন এখন এই পুরোটাকে আপনি যদি সিলেক্ট করেন, আপনি এইভাবে দেখেন এই যে এখানে একটা তীর চিহ্ন আসছে না, এইভাবে পুরোটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি এখন হোম বাটনে যান। হোম বাটনে যাওয়ার পরে কথা বলেন না, খেয়াল করেন। হোম বাটনে যাওয়ার পরে আমরা এখন দেখতেছি যে অ্যালাইন কিসে আছে, লেখাগুলো বাম পাশে আছে না, আপনি চাইলে এটাকে সেন্টার করে দিতে পারেন, ঠিক আছে, বা ডানে করে দিতে পারেন, বা জাস্টিফাই করে দিতে পারেন, ঠিক আছে। মনে করেন আমি সেন্টার দিলাম, এইগুলোকে এখানে সবগুলোকে একসাথে বোল্ড করতে পারেন। এগুলো কোত্থেকে, সবগুলোকে এভাবে ধরতে হবে আগে, যদি সবগুলোকে একই করতে চান। আর আলাদা আলাদা করতে চাইলে মনে করেন এই লাইনকে করবো শুধু, তাহলে এই লাইনটা ধরেন, এই লাইনটা ধরে এখানে মনে করেন আমি এই লাইনের কালারটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে। তারপরে এর ফ্রন্ট কালারগুলো সব সাদা করে দিই। তাহলে এই কাজটা আমি ম্যানুয়ালি করতেছি না। আবার এটা কোথায় আছে, এই যে ডিজাইনের মধ্যে বিভিন্ন ট্যাবল দেওয়া আছে, তাহলে আপনি চাইলে নিজেও একটা ডিজাইন বানাতে পারেন, অথবা এখান থেকে রেডিমেড যা যা আছে এখান থেকে একটা এনে বসা দিতে পারেন ট্যাবল।
আপনার ইচ্ছা, ঠিক আছে। তারপরে টুল, এই ট্যাবলে ক্লিক করলে এখানে আরেকটা মেনু আসে, সেটা হচ্ছে লেআউট। লেআউট মানে কি, মনে করেন আপনি একটা রো এখান থেকে ডিলিট করবেন, এখান থেকে একটা রো ডিলিট করবেন, ডিলিট, ঠিক আছে, এভাবে ডিলিট করবেন। অথবা একটা জিনিস এখানে ইনসার্ট করবেন, এখানের মধ্যে আরেকটা লাইন ইনসার্ট করবেন, দেখেন মাঝখানে আরেকটা রো ইনসার্ট হইলো। এখানে যে এই এমএস ওয়ার্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সব চিহ্ন আপনাকে এখানে দেওয়াই আছে, বুঝতে আর অসুবিধা নাই। যেটা যেভাবে লেখা আছে ওইটা এইভাবে কাজ করবে। ইনসার্ট রাইট, যেমন এই কার্সরটা এখানে আছে, এখানে বুঝাচ্ছে যে এরকম একটা কলাম ইনসার্ট হবে কোথায়, রাইটে। দেখেন এটা দিলাম, তাহলে রাইটে একটা কলাম ইনসার্ট হয়েছে, ঠিক আছে না। আর যদি এই কার্সরটা দেওয়া আছে, যদি দেখেন যে ইনসার্ট লেফট, তার মানে লেফটে একটা কলাম কি হবে, ইনসার্ট হবে। এই আমাকে কষ্ট করে আর রাখতে হচ্ছে না, বুঝা গেছে। তারপর এখানে আছে মনে করেন ইনসার্ট বিলো, বিলো দিলে ওইটার নিচে একটা রো, রো একটা ইনসার্ট হবে। আর এখানে ইনসার্ট অ্যাবাভ দিলে উপরে একটা কলাম রো ইনসার্ট হবে, জাস্ট এতটুকু। এভাবে ক্লিক করেন, সবগুলো ক্লিক করেন, ওইটা ক্লিক হয় না আর কি। এভাবে এখন ডিলিট দেন, ডিলিট সেল অথবা ডিলিট কলাম, বাস। হ্যাঁ, সব সিলেক্ট করতে হবে, যেটা সিলেক্ট করবেন না ওইটা ডিলিট হবে না, বুঝা গেছে। আচ্ছা, আমরা ট্যাবল যখন ক্লিক করব, দেখেন যদি আপনি লেখাতে ক্লিক করেন তাহলে ওই অপশনটা আসবে না। যদি ট্যাবলে ক্লিক করেন, উপরে একটা অপশন আছে লেআউট, একটা অপশন আছে কি ডিজাইন। এখানের মধ্যে মনে করেন এখানে একটা কোনো কারণে একটা দাগ বড় আছে, হ্যাঁ, এগুলো এরকম এরকম আছে। আমরা যদি সবগুলো সিলেক্ট করে এখানে একটা লেখা আছে অটো ফিট, এটা দিয়ে দেখি। অটো ফিট কি আছে, কন্টেন্ট উইন্ডো কলাম ওয়াইড, মনে করেন অটো ফিট কলাম ওয়াইড দিলাম, অথবা অটো ফিট, এই দেখেন অটো ফিট উইন্ডো দিলাম। তাহলে এটা উইন্ডো যত বড় অত অটোমেটিক ফিট হয়ে গেছে না আপনার টেবিলটা। অটো ফিট এখানে কলাম দিলে হচ্ছে না কেন, সেটা অ্যালাইন দিই। এই দেখেন অটো ফিট কি দিলাম, কন্টেন্ট দিলাম। কন্টেন্ট, কন্টেন্ট মানে যতটা লেখা আছে ওই লেখার সাথে টেবিলটা কি হয়ে যাবে, অটোমেটিক ফিটিং হয়ে যাবে। মানে জাস্ট লেখার সাইজ যতটুকু টেবিলটা হবে অতটুকু। এখানে অটো ফিট যদি আবার কলাম ওয়েট দেন, তাহলে এক একটা কলাম যতটুকু সাইজ আমরা করে রাখবো ওই সাইজ অনুযায়ী কলামটা সেটিং হবে টেবিলটা। আর অটো ফিট যদি উইন্ডো দেন, তাহলে পুরো উইন্ডো জুড়ে কি টেবিলটা সেটিং হয়ে যাবে। মানে এগুলো হচ্ছে যে আপনি কাজ না করার জন্য, একটু কষ্ট কম করার জন্য এই কাজগুলো। মানে আবার ডিলিট করবেন, এটাকে আবার ছোট করবেন টেনে টুনে, এই কাজটা না করার জন্য এরকম। আপনি এখানে যতটা লেখা আছে ওই লেখা অনুসারে যদি টেবিলটাকে সাইজ করতে করে ফেলতে চান, তাহলে এই টেবিলটাকে দেখেন উপরে একটা এরকম যোগ চিহ্ন আছে, এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। আপনি লেআউটে যান, এখানে অটো ফিট দিয়ে কন্টেন্ট দেন, তাহলে জাস্ট লেখা পরিমাণে টেবিলটা ছোট হয়ে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা, টেবিল সম্বন্ধে এতটুকু বুঝলে হচ্ছে। তারপর ইনসার্ট আমাদের আর কি কি আছে দেখি। টেবিলটাকে আমরা ডিলিট করে দিই আপাতত। এখানে আছে কি পিকচার। পিকচারে একটা পিকচার আমাদের দরকার হচ্ছে। দেখেন আমি অ্যাপেলটা এখানে দিলাম, এটা জেপিজি ফাইল নিয়ে এটা দিলাম, ইনসার্ট। এই পিকচারটা, একটা পিকচার যখন আপনি ইনসার্ট করবেন তখন দেখেন পিকচারটা ক্লিক করলে এখানে ওই যে টেবল ক্লিক করলে যেরকম উপরে একটা টেবল টুল আসছিল, এই পিকচারটা ক্লিক করলে একটা কি আসছে, পিকচার টুল আসছে উপরে। এটার নিচে ফরম্যাট, এটার নিচে জাস্ট একটা ফরম্যাট আছে, ফরম্যাট নামের একটা টুল আছে পিকচার টুলের ভিতরে। তাহলে দেখেন এখানে কি কি আছে। এক নম্বরে এদিকে যান, রিমুভ ব্যাকগ্রাউন্ড। কোনো একটা ছবি যদি পিছনে সাদা অবস্থায় থাকতো, তাহলে আপনি ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেন। অথবা এটা আমরা জেপিজি কি বলে যে ফটোশপ দিয়ে করব, ওটা এখন টেনশন করিয়েন না। যে এই ছবির মনে করেন কালার টালার একটু আপনি সেটিং করবেন, এখান থেকে কি কারেকশনে যায়, দেখেন এখানে কালারগুলোকে লাইট ডিপ করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে কালার, আমরা যখন কোনো একটা ছবিকে এই জলছবি আকারে কোথাও ইউজ করব,
মানে একটা ছবিকে কি কালারিং ছবি ওটাকে জলছাপ আকারে ইউজ করব। তখন অবশ্যই আপনারা কালার থেকে গিয়ে এইটা দিবেন ওয়াশ আউট। ওয়াশ আউট দিলে এইটা যেভাবে কালারিং হয়েছে এই কালারটার উপরে লেখাগুলো দিলে আর লেখাটা বিশ্রী আসবে না। আপনারা অনেক জায়গায় লেকচার শিটে দেখবেন যে জলছাপটা এমনভাবে দেয় ওদের লেখাগুলো উপরে কি লেখা দিছে এগুলো বোঝা যায় না, ঠিক আছে না? ওইটা হচ্ছে ছবিটার কালার কন্টেস্টে যদি আপনার সিস্টেম করতে না পারেন, মানে কালারটা যদি এভাবে এমএস ওয়ার্ডে যখন কাজ করবেন তখন যদি কালারটা এভাবে ওয়াশ আউট করে না দেন তাহলে দেখা যাবে যে হয়তো লেখাগুলো বেশি ঘন হয়ে গেছে, লেখার কালার নয়তো লেখার কালার বেশি ঝাপসা হয়ে গেছে, ছবিটা বেশি দেখা যাচ্ছে, লেখাটা কম দেখা যাচ্ছে, এরকম কিছু ভাব আসে। আপনাদের লেকচার শিটগুলো দেখেন, লেখার সাথে ছবির কোনো সমস্যা আছে কিনা দেখেন, যে ছবিটা ছবির জায়গায় আছে, মানে যেটা আপনার ড্রপ শ্যাডো, আমাদের শ্যামলের লগো একটা শ্যাডো আকারে দিছি না উপরে, না না লেখার উপরে না, আমি উপরে নিচের কথা বলতেছি না, আমি জলছাপ যখন দিবেন ছবিটার কালারের কথা বলতেছি। ছবিটার কালারটা কি হিসাবে দিবেন? ওয়াশ আউট, এখান থেকে কালারে গিয়ে এটাকে ওয়াশ আউট করে দিবেন। আর যদি আপনি ওইটাকে সাদা কালোতে দেখতে চান তাহলে কি করবেন, এখানে একটা অপশন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবেন, বাস সাদা কালো। এটা এই ছবির ক্ষেত্রে এরকম কোনো একটা লগো হইলে লগো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে কি করতে পারি, দেখেন আমরা একটা লগো নিই, মনে করেন এই লগোটা, এটাকে আপনি এখান থেকে গিয়ে কালার থেকে গিয়ে কি করে দিবেন, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাস, ঠিক আছে? হ্যাঁ, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে না ওয়াশ আউট করে দিলে তো কালারই থাকতেছে। আপনারা ইয়া করে দিবেন, যে কোনো কিছু জলছাপ আকারে দিতে চাইলে ওয়াশ আউট করে দিবেন। সাদা কালো প্রিন্টারে বের করলে প্রিন্টারের মধ্যে অপশন দেওয়া যায়, আপনি যখন একটা জিনিস প্রিন্ট করবেন প্রিন্টারের মধ্যে সাদা কালো দিবেন না কালারিং দিবেন এরকম একটা অপশন আছে। সাদা কালো সিলেক্ট করে দিলেও অবশ্যই সাদা কালোই আসবে। যেমন আপনাদের লেকচার শিটগুলো কালারিং করছি না আমি, এগুলো সব কালারিং না, কিন্তু আপনাদের কাছে পাইছেন কি সাদা কালো, তো সাদা কালো প্রিন্টার দিয়ে করলে এটা সাদা কালো বের হবে। এই দেখেন এগুলো তো কালার, এগুলো কালার না, কিন্তু আপনারা পাচ্ছেন কি সাদা কালো। তার মানে প্রিন্টার কালার প্রিন্টার দিয়ে করলে কালার প্রিন্ট পাবেন, সাদা কালো দিয়ে করলে সাদা কালো প্রিন্ট হবে, ঠিক আছে? আপনি কালার কন্টেস্টটা কি দিয়ে রাখবেন, ওয়াশ আউটে দিয়ে রাখবেন কখন, যখন এটাকে জলছাপ আকারে ইউজ করতে যাচ্ছেন, বুঝা গেছে? এই যে কালার থেকে গিয়ে এখানে ওয়াশ আউট, ঠিক আছে? রিকালার, এখানে রিকালার একটা অপশন আছে না, এখানে ওয়াশ আউট দিয়ে দিবেন। এগুলো হচ্ছে যে কালারের কিছু সেটিং। এই ছবিটার জায়গায় মনে করেন আমি অন্য একটা ছবি দিব, মানে এটার জায়গায় আমি এটাকে ডিলিট করতেছি না, তাহলে এখানে জাস্ট এখানে কি আছে চেঞ্জ পিকচারে যাবেন, মনে করেন এটাতে আপেল দিয়ে দিলাম, বাস ওই ছবির জায়গায় এই ছবিটা বসে গেছে, আগের ছবিটা কি হয়েছে অটো ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আর এইদিকে দেখেন কিছু অপশন আছে, এগুলো হচ্ছে ছবিটাকে নিয়ে আপনি একটু কি করতে পারবেন, এখানে একটু ডিজাইন দিতে পারবেন, ঠিক আছে? এরকম কিছু রেডিমেড কিছু ডিজাইন আছে, এগুলো দিতে পারবেন ছবিটাতে। তারপর এখানে দেখেন এই যে পিকচারের চারিদিকে একটা বাউন্ডারি দিতে পারবেন, তারপরে পিকচারের মধ্যে ইফেক্ট দিতে পারবেন। এই যে এখানে কিছু রেডিমেড যা ছিল ওগুলো আপনি এখন বানাতে পারবেন আপনার মতো, এখান থেকে রিফ্লেকশন এ যা যা আছে এগুলো এখান থেকে কি করতে পারবেন, ছবিটার উপরে এখানে একটা গ্লো দেওয়া, এগুলো সব এখান থেকে বানাতে পারবেন। এগুলো হচ্ছে রেডিমেড, এগুলো আপনি বানাতে পারবেন। যেমন এইটা দেখেন, এটা যদি এটার নিচে একটা রিফ্লেকশন আছে না, দেখতেছেন আপনারা নিচে একটা এটা কি এটা রেডিমেড আকারে দেওয়া আছে বা এটা এইভাবে আছে, আপনি চাইলে এগুলো এখান থেকে বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ছবিটাকে নাড়াইতে যাচ্ছেন, এখন দেখেন ছবিটা কিন্তু নড়ে না, আমি যদি ইনসার্ট করার পর এটাকে আমি কিছু করছিলাম আর এটা দেখেন নাড়াইলে নড়বে না,
নড়তেছে। এখন আপনি নাড়াবেন কিভাবে একটা ছবিকে? এই যে এখান থেকে একটা র্যাপ টেক্সট আছে, WRAPTEXT, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অনেক ধরনের অপশন আছে। এখানে যদি থ্রো দেন, থ্রো দিলে এক ধরনের, থ্রো দিলে এটাকে নাড়ানো যাবে। কিন্তু থ্রো দেওয়ার মধ্যে পার্থক্য কি? মনে করেন একটা লেখা আমি এইভাবে লিখলাম, এভাবে লিখলাম। লেখার পরে যদি আমি এটা থ্রো আকারে দিই, ফরম্যাট থেকে গিয়ে যদি থ্রো দিই, র্যাপ টেক্সটে গিয়ে কোথায় দিলাম? থ্রো দিলাম। তখন দেখেন লেখাগুলো যেদিকে, ওই ছবিটা যেদিকে যেদিকে নিয়ে যাবেন, লেখাগুলো কি হবে? সরে যাবে। এখানে দিলাম, মনে করেন এখানে দিলাম, লেখাগুলো এখান থেকে সরে গেছে, ঠিক আছে না? কিন্তু যদি আপনি এটাকে বিহাইন্ড টেক্সট করে দেন, তখন দেখেন লেখাগুলোর ছবিটার কোথায় থাকবে? উপরে থাকবে। আপনি যখন একটা ছবিকে দিবেন, একটা ছবিকে যখন এই কি বলে যে এই ওয়াটারমার্ক হিসেবে বা এটাকে কি বলছি, জলছাপ হিসেবে দিবেন, তখন অবশ্যই এখান থেকে কি করে দিবেন? ফরম্যাট থেকে টেক্সট র্যাপে যাই, এটা কি করে দিবেন? বিহাইন্ড দ্য টেক্সট করে দিবেন। দেখেন এটা ইন ফ্রন্ট অফ টেক্সট যদি দেন, তাহলে টেক্সট কিন্তু নড়তেছে না, কিন্তু যে দিকে আমি ছবিটা নিচ্ছি, ছবির কারণে লেখাটা কি দেখা যাচ্ছে না। আর বিহাইন্ড টেক্সট দিলে ওইটা পিছনে দেখা যাবে। বুঝা গেছে? বুঝিনি? পেজের উপরে আসতেছি, ওগুলো এখনো আসি নাই, দাঁড়ান বলবো। তাহলে ছবি নিয়ে আর বাকিগুলো আপনারা টিপে টিপে করে দেখিয়েন কি হচ্ছে না হচ্ছে, এতটুকু বুঝলে হবে। তারপরে ইনসার্ট থেকে আমরা, আমাদের এখানে কি আছে? ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট কি? ক্লিপ আর্ট মানে কিছু সিম্বল, ঠিক আছে? মনে করেন একটা অফিসের সিম্বল, একটা লোক অফিসে যাচ্ছে, বা একটা বিল্ডিং এর সিম্বল, এই ধরনের এগুলোকে বলে ক্লিপ আর্ট। আপনি একটা ক্লিপ আর্ট মনে করেন এখানে দিতে যাচ্ছেন, ক্লিপ আর্টে ক্লিক করবেন। ক্লিপ আর্টে ক্লিক করার পরে ডান পাশে একটা কলাম আসছে না, ক্লিপ আর্ট। এখানে আপনি মনে করেন একটা জিনিস লিখে দিলেন, বুক। তাহলে দেখেন আপনার এখানে MS ওয়ার্ডে উইন্ডোজ যখন সেটআপ দিবেন, ওয়ার্ড যখন সেটআপ দিবেন, আপনার এখানে কিছু ক্লিপ আর্ট এরকম অটো সেটআপ হবে, ঠিক আছে? এগুলো থাকলে আপনি এখান থেকে দিয়ে দেন। মনে করেন এই বুক নামে দুই একটা ক্লিপ আর্ট আসছে, এখান থেকে একটা দিয়ে দেন। এটা ক্লিক করে জাস্ট ক্লিক করলেও হবে। এই ক্লিপ আর্ট আসার পরে বাকি কাজগুলো ছবির মতো। একটা ছবিতে আমরা যেরকম ছবিতে ক্লিক করলে এখানে উপরে একটা পিকচার টুল পাইছিলাম, ক্লিপ আর্ট ক্লিক করলেও উপরে একটা পিকচার টুল আসবে, এবং এটার কাজগুলো সেম। আপনি যদি বিহাইন্ড দ্য টেক্সট দেন, তাহলে এটা টেক্সটের পিছনে থাকবে, ঠিক আছে? আর যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেন, তাহলে টেক্সটের উপরে থাকবে। আর যদি থ্রো দেন, তাহলে কি হবে? এটা যেদিকে যেদিকে নেবেন, লেখাগুলো দিক থেকে কি হবে? সরে যাবে। এবং এটাকে আপনি একসাথে বড় ছোট করতে পারেন, ঠিক আছে? বুঝা গেছে কিনা? এরকম আরো ক্লিপ আর্ট আপনি আনতে পারেন, যেমন এখানে অফিস লিখে দেন, ঠিক আছে? অফিসিয়াল কিছু ক্লিপ আর্ট এখানে আসছে। অথবা আপনি কম্পিউটার লিখে দেন, ঠিক আছে? কম্পিউটারে কিছু কি আসছে? ক্লিপ আর্ট আসছে। মানে এটা ক্লিক করলাম, এটাকে এখান থেকে থ্রো দিলাম, তাহলে দেখেন দুইটা ক্লিপ আর্ট। তাহলে এগুলোকে কি বলে? এগুলোকে কি বলে? ক্লিপ আর্ট। এগুলোকে আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এই যে এখানে কিছু ডিজাইন দিতে পারবেন এরকম, ঠিক আছে? বা এখান থেকে লেখাটাকে চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এই ধরনের এগুলোতে কিছু ইফেক্ট দিতে পারবেন। তারপর আসেন এই মেনুটাকে এদিকে ক্রস চিহ্ন দিলে এটা চলে যাবে। এখন ইনসার্ট আর কি আছে? শেপ। শেপস না, শেপস। এখানে কি কি আছে? মনে করেন এখানে রেক্টেঙ্গুলার আছে, ইলিপ্টিক্যাল টুল, এখানে যত ধরনের শেপ আছে সবগুলো আপনি এখানে আঁকতে পারবেন। দেখেন আমি এই স্টার শেপটা নিলাম, এটা এখানে আঁকলাম এভাবে। এটা আঁকার পরেও ঠিক এটাতে যদি শেপে যদি ক্লিক করেন, উপরে একটা টুল আসছে, কি উপরে কি টুল আসছে? ড্রয়িং টুল। ড্রয়িং টুলের মধ্যে আপনি এগুলোতে চাইলে এগুলোতে ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে? বা এখান থেকে ওই যে আমরা যেরকম ছবি টবিতে বিভিন্ন শ্যাডো ট্যাডো দিই, আপনি এই শ্যাডোগুলো এখানে দিতে পারবেন। এটার স্ট্রোক কালার দিতে পারবেন, একটা ফিল কালার দিতে পারবেন,
সেম এই অপশনগুলোর কাজ সেম ওই যে ফটোর মতো, ঠিক আছে। এই দেখেন আমি যখন শেপটাকে ক্লিক করে ফরম্যাটে গিয়ে এই যে উপরে একটা অপশন আছে এডিট, এখান থেকে যদি এডিট পয়েন্ট দেন তাহলে আপনি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কি করতে পারবেন, এগুলোকে নাড়াতে পারবেন, শেপটাকে চেঞ্জ করতে পারবেন। বুঝা গেছে? হ্যাঁ, এই যে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে এই যে উপরে এখান থেকে যদি চেঞ্জ শেপ দেন তাহলে ওই জায়গায় অন্য একটা শেপ হয়ে যাবে। আর যদি এখান থেকে এডিট পয়েন্ট দেন তাহলে প্রতিটা পয়েন্ট আলাদা আলাদা কি যতগুলো পয়েন্ট থাকবে পয়েন্টগুলোকে আলাদা আলাদা নাড়াতে পারবেন। আর যদি এমনিতে সিলেক্ট করেন তাহলে কোনাকুনিভাবে যদি কমান তাহলে পুরোটা একসাথে কমবে, ইন্ডিভিজুয়ালি কোনো পয়েন্ট কি কমবে না। ইন্ডিভিজুয়ালি পয়েন্ট কমাইতে হলে আপনাকে এই জায়গায় যেতে হবে যে এটাকে ক্লিক করবেন, ক্লিক করে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে এখানে ইন্ডিভিজুয়াল পয়েন্টে ক্লিক করবেন, এডিট পয়েন্টে, তখন একটা একটা পয়েন্ট আপনি নাড়াতে পারেন। বুঝি নাই? ছবির ক্ষেত্রে দেখি আমরা ইনসার্ট পিকচার যান, না ছবিতে ওই অপশনটা নাই। ছবি পারবো যে আমরা ফটোশপে, আমরা এখানে পারবো না এটাকে, ঠিক আছে। ছবি আসলে এটা হ্যাঁ ছবিটা দেখেন, ছবিটা কিন্তু আসলে এরকম কোনো শেপ না, এখানে অনেকগুলো অনেকগুলো আপনার ইয়ে আছে, পিক্সেল আছে। তো এই ধরনের ছবির কাজগুলো করার জন্য এখানে স্বাধীনতা দেয় নাই। এখানে কিছু জাস্ট আপনি বাতি শ্যাডো রেডো ইউজ করতে পারবেন, আর কিছু না। এটাকে আমরা কি করছিলাম, ফরম্যাটে গেছিলাম, এই যে এখান থেকে কোথায় চেঞ্জ শেপে যাই এডিট পয়েন্টে যাবেন, এডিট পয়েন্টে গিয়ে জাস্ট পয়েন্টগুলোকে আপনি কি করবেন, নাড়া দাম, একটা একটা পয়েন্ট ধরে ধরে নাড়া। বুঝতে পারছেন? হ্যাঁ, ড্রয়িং টুলটা আপনি ওইটাকে ক্লিক করতে হবে, তারপরে আসবে। আচ্ছা বুঝছেন? শেপ টুল মানে আপনি বিভিন্ন শেপ এখান থেকে ইনস্টল করতে পারবেন, ভিতরে নিতে পারবেন। তারপরে আসেন এটা কি আছে, স্মার্ট আর্ট। এটার মানে কি, এখানে কিছু চার্ট আছে নির্দিষ্ট, এই চার্টগুলো আপনি চাইলে এই চার্টগুলোতে কিছু একটা লিখতে পারেন যদি আপনার দরকার হয়। মনে করেন আমি একটা অফিসিয়াল চার্ট আছে কিনা দেখি, মনে করেন এই চার্টটা আমি ইনসার্ট করলাম, ওকে ঠিক আছে। এখানে একটা চক্র, মনে করেন এখানে লিখলাম ফাদার, এখানে লিখলাম মাদার, ঠিক আছে। এই ধরনের একটা আমি চক্র দিলাম। তাহলে এই শেপগুলো আপনি এখান থেকে, এগুলো কিন্তু এখানে কিন্তু রেডিমেড, বুঝছেন? এগুলো কিন্তু আপনি এভাবে ইনসার্ট থেকে শেপে গিয়ে গিয়ে দেখেন এখানে অনেকগুলো এরকম চিহ্ন আছে, এগুলো দিয়ে আপনি কিন্তু বানাতে পারবেন। মানে এটা বানাতে আপনার কষ্ট কমানোর জন্য এখানে রেডিমেড দিয়ে দিছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মধ্যে অনেকগুলো রেডিমেড শেপ আছে, আপনি যে শেপটা ইউজ করতে চান ওই শেপটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। স্মার্ট আর্টে ক্লিক করলে এখানে দেখেন, এই দেখেন লেখাগুলো এখান থেকে চেঞ্জ করার অপশন আসছে, এটাকে অবশ্য কেটে দিই। এগুলো দেখেন, এগুলোতে যদি ক্লিক করেন বক্সগুলোতে, এখানে ডিজাইন আছে না, ফরম্যাট আছে না, আপনি এখান থেকে কালার টালার চাইলে চেঞ্জ করতে পারেন, বুঝছেন? ঠিক আছে, এখান থেকে ফিলে গিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারেন। একটু একটু মাথায় খাটাবেন, এই টুলসটা ওইটাও তো হইতে পারে, এখানের মধ্যে ওইটাও তো ইউজ করতে পারে, এরকম একটু ঘেটে ঘুটে দেখবেন। গাড়তে যাই আবার একবার পুরো নাড়ি ফেলিয়েন না এমএস ওয়ার্ড, তখন আবার নতুন করে সেট আপ দিতে হবে, বুঝছেন? ঠিক আছে, এরকম একটা আমি একটা দিলাম। তাহলে এটা বুঝছেন তো, এটা কিসের কাজ করছি আমরা? স্মার্ট আর্টের কাজ করছি। এটা আমরা ডিলিট করে দিই।
তারপর আসেন চার্ট। আমাদের কাছে অনেক ধরনের চার্ট থাকতে পারে। এই চার্টগুলো, চার্টের যখন কাজ করবেন, একটা দেখেন আমি পাই চার্টের একটা কাজ করি। মনে করেন আপনাদের স্টুডেন্ট, আমি একটা পাই চার্ট নিলাম, পাই চার্ট নিয়ে এখানে পায়ে ক্লিক করলাম। পাই এখানে অনেক ধরনের পাই আছে না, আমি 2 নম্বরটা দিলাম, বা 1 নম্বরটাই 2 নম্বরটাই দেন, ওকে দেন। পাই চার্ট যখন আপনি ক্লিক করবেন, দেখেন পাশে দিয়ে একটা কি চলে আসছে, পাশে যেটা আসছে ওটা কি, কোন সফটওয়্যার? এমএস এক্সেল না? এক্সেলের মধ্যে উপরে কিছু কি চলে আসবে, এখানে এখানে এই যে যতগুলো পাইয়ের ঘর আছে কতগুলো ঘর এখানে চলে আসবে। আপনি চাইলে ঘর আরো বাড়াতে পারেন, এখানে ক্লিক করে ঘর আরো কি বাড়াতে পারেন। কিন্তু এখানে আমি আরো ঘর, আমার আরো কমানো দরকার, আমি আরো কমাইলাম। মনে করেন এগুলো আমি ডিলিট করে দিলাম, 0 ডিলিট। ডিলিট বাটন দিলে এখানে ক্লিক করে ডিলিট দিলে এগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। মনে করেন আমি এখানে সেলসের জায়গায় লিখলাম স্টুডেন্ট, ঠিক আছে। এখানে লিখলাম মেল, এখানে লিখলাম ফিমেল, ঠিক আছে। আপনাদের ফিমেল আছে কয়টা? 3টা। আর মেল আছে কয়টা? 22। তাহলে এতটুকুতে দিলাম, দেখেন তাহলে আমার ঘর কয়টা হয়েছে? 2টা না? এদিকে যা কাজ করতেছি এদিকে সব হয়ে যাচ্ছে না অটো, দেখছেন হয়ে গেছে। তো হওয়ার পর আপনি জাস্ট এটা এক্সেলটাকে কেটে দিবেন, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। এই পাই চার্টটাকে ছোট করতে চাইলে দেখেন আমি এটাকে ক্লিক করেন, লেখাতে ক্লিক করলে উপরে কোনো টুলস নাই, বলতেছি এখানে উপরে কোনো টুল আছে, মানে উপরে কোনো টুল দেখাচ্ছে? আমি যখন পাই চার্টে ক্লিক করবো উপরে কিছু টুল আসছে। আমি চাইলে এটাকে এখানে এই যে পুরো চারদিকে একটা বাউন্ডারি আসছে না, এটার কোণা যদি সিলেক্ট করেন এখানে আপনি চাইলে পাই চার্টটাকে ছোট বড় করতে পারেন, ঠিক আছে। বা এটাকে এইভাবে মুভ করতে পারবেন। এখানে ফরম্যাট থেকে, লেআউট থেকে, ফরম্যাট থেকে গেলে এইভাবে থ্রো দিলে সেম ওই পাই চার্টটা কিসের মতো, ছবির মতো নাড়াচাড়া করবে, ঠিক আছে। আর এখানে দেখেন আমি যদি ডিজাইনে যাই তাহলে পায়ের অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে না, ঠিক আছে, ডিজাইন দেখাচ্ছে। আর এখানের মধ্যে এই যে এই লেখাগুলো এরকম আছে, এখানে দেখেন আমি এই প্রথমটা সিলেক্ট করলাম, তাহলে আরেক রকম হয়ে গেছে না, পার্সেন্ট আকারে দেখাচ্ছে এখন আমাকে, যে ফিমেল এত পার্সেন্ট, মেল 88%। আপনি এখানে দিলে আরেক রকম করে দেখাবে, বুঝা গেছে। আমি মনে করেন 1 নম্বরটা দিলাম, তাহলে কি দেখাচ্ছে, মেল এত 12, মেল 88, ফিমেল কত 12। আমি ডিজাইন মনে করেন এটা দিই। এখন মেলটা ভিতরে আছে না, আপনি লেখাগুলোকে আবার কি করতে পারবেন, এখানে কারেকশন করতে পারবেন এভাবে। এই লেখাটা সিলেক্ট করে আপনি চাইলে লেখাটাকে ধরে, এই লেখাটাকে ধরে টান দিলে বাইরে চলে আসবে। কোন ডাটা? আমি আবার দেখাচ্ছি, এটা আবার দেখাচ্ছি, ভালো করে দেখেন। ইনসার্টে যাবেন, চার্টে যাবেন, পাই চার্টে যাবেন, ঠিক আছে। পাই চার্টে গেলাম, যাওয়ার পরে পায়ে যে কোনো একটাতে 2 নম্বরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যা যা আছে এখানে লিখতে থাকেন। জাস্ট এখানে মেল লিখলাম, এখানে ফিমেল লিখলাম, ঠিক আছে। এখানে 0 দিলাম, কেটে দিলাম এটাকে, এটাও ডিলিট করে দেন। আপনি এইদিকে কিছু করতে হবে না, এমএস ওয়ার্ডে কিছু করতে হবে না এই অবস্থায়। আপনি জাস্ট এক্সেলের এই শিটগুলোতে এই কলামগুলোতে লিখবেন স্টুডেন্ট, ঠিক আছে। এখানে লিখলাম মনে করেন 23, 22, এখানে দিলাম 3, এগুলো ডিলিট। ঠিক আছে। এই কাজটা আমার যখন শেষ হবে আপনি জাস্ট কেটে দিবেন, আর কিছু করার দরকার নাই। কেটে দিলে অটো ডাটা এটা এখানে কি হবে, সেটিং হয়ে যাবে। আপনি এখান থেকে ফরম্যাট দিয়ে যদি এটাকে থ্রো দেন তাহলে এটাকে নাড়াচাড়া করতে পারবেন। এখন উপর থেকে কোণা থেকে গিয়ে এইভাবে কোণা ধরে এটাকে ছোট করতে পারেন, ঠিক আছে। দেখেন এই পুরোটাকে এখানে ধরলাম, চলছে, এটাকে নাড়ানো যাচ্ছে। তারপরে এই যে দেখেন এই বক্সগুলোকে ধরে যদি আপনি এভাবে করেন তাহলে এগুলোকে সামনে পিছনে বা বড় ছোট করতে পারবেন, ঠিক আছে।
এই বক্সটাকে ধরলাম, মাঝখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখানে ইয়াটা বাড়াই দেন, এখানে দেখেন রোটেশন 0 দি 30 দিলাম, তাহলে কি হয়েছে, এটা একটু দূরে সরে গেছে না? ঠিক আছে, এই ধরনের পাই চার্ট নিয়ে বিভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন। এখানে ডিজাইনে গেলে পায়ের মতো অনেকগুলো ডিজাইন আছে, ঠিক আছে, এখানে যে কোনো একটা ডিজাইন, এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, আপনার যে ডিজাইনটা চয়েস হয় ওইটা দিতে পারেন। লেআউটে যান, এখানে শেপ আপনি না, এটা তো পার্সেন্টেজ শো করার জন্য আপনাকে এটা সিলেক্ট করে এই পাই চার্টটা সিলেক্ট করে এখানে এই বক্সটা সিলেক্ট করে আপনার এই যে ডিজাইনে যান, এই যে 1 নাম্বার যে এখানে কি আছে চার্ট লেআউট আছে না, চার্ট লেআউটের মধ্যে দেখেন অনেকগুলো লেআউট আছে, আমি 1 নাম্বারটা সিলেক্ট করে দিলাম, তাহলে এটা কি দেখাচ্ছে, পার্সেন্ট আকারে দেখাচ্ছে। ঠিক আছে, এইটাকে এই যে মেইল এটা ভিতরে আছে, আপনি চাইলে এটা ক্লিক করে টান দেন, বাইরে চলে আসবে। ঠিক আছে, এইভাবে কাজগুলো করতে হবে। ইনসার্টে গেলাম, চার্টে গেলাম, পাই চার্টে গেলাম, যে কোনো একটা সিলেক্ট করে দেন, ওকে দেন, ওকে দেওয়ার পরে এখানে জাস্ট লিখে দিবেন। ঠিক আছে, বুঝছেন, এই কাজটা করার পর জাস্ট কেটে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। বুঝা গেছে? হ্যাঁ, বুঝে নেই পার্সেন্টেজটা, এইটা এই যে এখানে লেআউট থেকে চার্ট লেআউট থেকে 1 নম্বরটা দিয়ে দিবেন, পার্সেন্ট হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বরতে দিলে অন্যরকম দেখাবে, 3 নম্বর দিলে অন্যরকম, এগুলো এক একটা লেআউট এক রকম আর কি। দেখছেন, এখন এইগুলো দিকে আসছে, হ্যাঁ এগুলো দেখেন এখানে এইভাবে আসছে। এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন না লাগলে। বুঝছেন কিনা পাই চার্ট, বুঝছেন? তাহলে এটাকে কেটে দিই আমরা। চার্টের মধ্যে আরো অনেক ধরনের চার্ট আছে। কি কি চার্ট আছে? লাইন চার্ট আছে, হ্যাঁ, বার চার্ট আছে, এগুলোই দেখেন বার, বারের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, সবগুলো কিন্তু একই রকম। ওকে, এখানে একটা ক্যাটাগরি দেখেন, এগুলো কি এই যে ক্যাটাগরি 1 3 যেরকম দেওয়া আছে, মনে করেন অনেক কোম্পানির কিছু ইয়ে আছে না, কোম্পানির আমাদের এই বছরের ইনকাম কত, হ্যাঁ, মনে করেন এটা বাদ দেন, এটা না করি, আমরা ইনসার্ট দিয়ে ক্যারেক্টারে দিয়ে হ্যাঁ, এই দেখেন এখানে কি আছে, লাইন চার্ট আছে না, আমরা আমাদের একটা কোম্পানির, মনে করেন যে কোনো একটা কোম্পানির একটা লাইন চার্ট রাখতে পারে, এখানে কত সাল এত সালে এতটুকু গেছে, এরকম কিছু লাইন চার্ট আপনারা আঁকতে পারেন। বলেন কি ধরনের আসতে, কি ধরনের হইতে পারে বলেন। আপনি এখানে পাই চার্ট করলো হচ্ছে, এটা মনে করেন
3 নম্বর কলামটা কেটে দিয়ে স্টুডেন্ট মেল এন্ড ফিমেল দিয়ে পারে ওইটা বলো মনে করেন আপনাদের গ্রাফিক্স বেসটাই ধরুন, আপনাদের গ্রাফিক্স বেসে আপনাদের ফার্স্ট বেসে মেল ছিল 23 জন, ফিমেল ছিল 2 জন। সেকেন্ড বেসে এটা কিন্তু ফার্স্ট, এটা যদি অনাবাসিক, এটা ফার্স্ট যদিও এটা অনাবাসিক ছিল, ওইটাকে ফার্স্ট হিসাব করে না, ওইটাকে জিরো হিসাব করে। আচ্ছা ফার্স্ট বেস যদি ধরি, ফার্স্ট বেসে কোনো মেয়ে ছিল না। সেকেন্ড বেসে মেয়ে আছে 2 জন। থার্ড বেসে বুঝছেন, এই ধরনের একটা লেআউট আমরা বানাইলাম, পারবেন কিনা? হ্যাঁ, এগুলো ইজি আছে, এগুলো দেখে দেখে করলো। তো ওইখান থেকে ডিলিট করে দেন, এতক্ষণ আমি করলাম না। এক্সেল এর মধ্যে কলাম একটা ডিলিট করে দেন। আপনাদের একটা